শুভেন্দু ফোবিয়ায় আক্রান্ত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যেতে চাইছেন সেখানেই হয় পুলিশি অনুমতি মিলছে না, নয় তৃণমূলের লোকজনকে দিয়ে হামলা চালানো হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারীতে এত কেন ভয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? জানতে হলে দেখুন পুরো ভিডিওটা। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠান থেকে বলেছিলেন 2026-এ আবার খেলা হবে। খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে। সেই খেলা দেখাতে শুরু করে দিয়েছে তৃণমূল। গতকালই তার একটা ছোট্ট নমুনা দেখলাম আমরা। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেতেই তার উপর হামলা চালানো হলো। একটি মসজিদের সামনে থেকে এই হামলা চালানো হয়। কেন বারবার বিজেপির নেতা নেত্রী এবং বিরোধী দলনেতার উপরে হামলা চালাচ্ছে তৃণমূল? তাহলে কি শুভেন্দু ফোবিয়ায় ভুগছে গোটা তৃণমূল দলটা এবং তৃণমূল সুপ্রিমো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলায় একটা প্রবাদ আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। যে মুখ্যমন্ত্রী 10 বছর ধরে জিতে এসেছেন, যিনি নিজেকে অপ্রতিরোধ্য মনে করতেন, তাকে তো প্রথম ধাক্কাটা দিয়েছিলেন শুভেন্দু বাবুই। নন্দীগ্রামে হারিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। ভাঙা পায়ের নাটক নন্দীগ্রামের মানুষজন খায়নি। হেরে গিয়ে তারপর উপনির্বাচনে দয়া করে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে সাক্ষাৎ যমদূতের মতন আতঙ্কে পরিণত হয়েছেন শুভেন্দু অধিকারী। নিন্দুকেরা বলেন মুখ্যমন্ত্রী নাকি শুভেন্দু ফোবিয়ায় আক্রান্ত। একাধিকবার তার উপর হামলা হয়েছে। সত্য কোচবিহারের হামলার কথা বাদই দিলাম, মার্চ মাসে এই বছরেই বারুইপুরে তার উপরে প্রাণঘাতী একটা হামলার চেষ্টা করা হয়। সেই বিষয়টি কোর্টে পর্যন্ত গড়িয়েছিল। এছাড়াও একাধিকবার তার উপর নানা জায়গায় নানা রকমভাবে তাকে হেনস্থা করা, কটূক্তি, তার উপরে হামলার ঘটনা তো আছে। এগুলো ছোটোখাটো যেগুলো, সেগুলো তো বহু রয়েছে এই ধরনের ঘটনা। মজার ব্যাপার, শুধু হামলাই নয়, শুভেন্দু অধিকারীকে আটকাতে আরও নানা ফন্দি ফিকির করে রাজ্য সরকার। কেমন সেই ফন্দি ফিকির? আসুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। যে কোনো রাজনৈতিক দল যদি কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি করতে চায়, ধরুন সেটা কোনো রাজনৈতিক পথসভা হতে পারে, বা ধরুন সেটা মিছিল হতে পারে, বা ধর্ণা হতে পারে, যেটাই করতে চাক না কেন, তাকে কিন্তু স্থানীয় থানার থেকে অনুমতি নিতে হয়। দিন, ক্ষণ, রাজনৈতিক কর্মসূচির কারণ, জমায়েতের স্থান, সম্ভাব্য লোক সংখ্যা সব কিছু দিয়ে বিস্তারিত চিঠি লিখে অনুমতি নিতে হয়। এবার সেখানে যখন এমন কোনো ব্যক্তি থাকেন, ধরুন তিনি বিধায়ক, সাংসদ, মন্ত্রী, কোনো সেলিব্রিটি বা রাজ্যের বিরোধী দলনেতা, সেক্ষেত্রে আরও কয়েক দফা নিরাপত্তাজনিত প্রোটোকলের একটা বিষয় থাকে। সিকিউরিটি ক্লিয়ারেন্স না থাকলে সেই অনুষ্ঠানগুলিতে তারা যেতে পারেন না। তাই যখনই বিরোধী দলনেতার কোনো অনুষ্ঠানে যাওয়ার বিষয় ওঠে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার বিষয় সামনে আসে, ততবারই তাকে আটকে দিয়েছে রাজ্যের পুলিশ। সেই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি আদায় করতে বারবার তাকে দ্বারস্থ হতে হয়েছে হাইকোর্টে। কিছুদিন আগে আমি তার একটা বক্তব্য শুনছিলাম মিডিয়ার সামনে। তিনি বলছিলেন একটা ভিডিওতে যে তাকে নাকি 80 বারের বেশি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি নিতে হাইকোর্টে যেতে হয়েছিল। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারতবর্ষ আমরা বলে থাকি, বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ভারতবর্ষে রয়েছে। তারই একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে গণতান্ত্রিকভাবে কোনো কর্মসূচিতে যোগ দিতে 80 বারের বেশি হাইকোর্টের কড়া নাড়তে হয়েছে। নিজেকে একবার তার জায়গায় বসিয়ে ভাবুন তো দেখি। ধরুন আপনি কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছেন, বা আপনি বন্ধুর সঙ্গে দেখা করবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, বিয়ে বাড়ি, মুখে ভাত, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, প্রতিবারই আপনাকে সেই অনুষ্ঠানে যেতে
কোর্টের অনুমতি নিতে হচ্ছে। কেমন লাগছে জিনিসটা ভাবতে? এটাকে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোবিয়া ছাড়া আর কি বলি বলুন তো? এখানে আরও একটা বিষয় কিন্তু বলা যায়। বিরোধী দলনেতা যেভাবে রণংদেহী মূর্তিতে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন, কাকদ্বীপ থেকে কোচবিহার, এবং বারবার তিনি একাধিকবার বিভিন্ন জায়গায় এই কথা বলেছেন, ওকে নন্দীগ্রামে হারিয়েছি, এবার পুরো বাংলায় হারাবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব। বা কখনো তিনি বলছেন থর থর করে কাঁপছেন চোর মমতা। কেমন নিরাপত্তা দেখলেন? থর করে কাঁপছে চোর মমতা। এই অবিভক্ত মেদিনীপুর সিপিএম কে দাঁড়িয়ে, এই অবিভক্ত মেদিনীপুর শহীদ বেদিকে সামনে রেখে বললাম, পিসি ভাইপো ব্যাগ গোছাও। বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পুরবো, জেলে পুরবো, জেলে পুরবো, আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে পাঠিয়ে দিয়ে বসাবো আপনাকে। আর এই কথাগুলো যখন বাংলার মানুষ শুনছেন, বিশ্বাস করছেন, এবং যত বেশি মানুষের মধ্যে বিরোধী দলনেতার গ্রহণযোগ্যতা বাড়ছে, তত যেন মুখ্যমন্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আর তাই তত বেশি ভয় পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এটা তো গেল রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতার একটা দিক। এবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। রাজ্যের বিরোধী দলনেতার পদটা পদমর্যাদার দিক থেকে মুখ্যমন্ত্রীর ঠিক পরেই, বা একেবারে ইকুয়াল বলা চলে। বর্তমানে তিনি জেড ক্যাটাগরির সুরক্ষা পান। এহেন কোনো ব্যক্তি কোথাও গেলে সেটার রুট ম্যাপ অনেক আগে থেকেই রাজ্য পুলিশের কাছে থাকে, এবং নিয়ম অনুযায়ী সেখানে কোনো জমায়েত করা সম্ভব নয়। জমায়েত হলেও পুলিশের সেই জমায়েত সরিয়ে দেওয়ার কথা। তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে বারবার তৃণমূল কর্মীদের কাছে শুভেন্দুবাবু কখন, কোথায়, কোন পথ দিয়ে যাচ্ছেন সেই খবর চলে যাচ্ছে? কি করেই বা তারা পুলিশের সামনে ইট, বাঁশ, লাঠি এই সমস্ত নিয়ে জমায়েত করতে পারছে, হামলা চালাতে পারছে? কেন পুলিশ চুপ? ভেবে দেখুন। এই রাজ্যের বিরোধী দলনেতার মতন একজন ব্যক্তি, যিনি এত আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে থাকেন, যদি তাকে এভাবে হামলার শিকার হতে হয়, তাহলে আমাদের, মানে আমার, আপনার মতো সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায়? আসলে কি জানেন তো, ইতিহাস বলছে, আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখতে পাবো স্বৈরাচারী শাসকরা ঠিক এমনই হয়। ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের কণ্ঠরোধ, দমনপীড়ন বাড়িয়ে দিয়ে মরিয়া হয়ে তারা শাসনে টিকে থাকতে চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার ব্যতিক্রম নন। তাই শুভেন্দুবাবুর উপর এত রাগ তার। তাই জন্যই তিনি যেন তেন প্রকারে তাকে আটকাতে চান। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানান কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।